হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু এসআর স্টাডি ইনস্ট ইউটিউব চ্যানেল। আজকে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টার এবং ফাজিল থার্ড সেমিস্টারের আদরিণী গল্প নিয়ে উপস্থিত করছি। ইতিপূর্বে তোমাদের প্রথম যে পরিচ্ছেদটা রয়েছে সেই ক্লাসটা অলরেডি ইউটিউবে আপলোড হয়ে গিয়েছে। যদি তোমরা সেটা দেখে না থাকো অবশ্যই তোমরা সেটা আগে দেখে আসো। আজকে আমরা দ্বিতীয় পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব। চলো বেশি দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। বলছে পরদিন রবিবার, অর্থাৎ এর আগের দিন যেহেতু আমরা প্রথম পরিচ্ছেদটা পড়েছি, তাহলে সেই দিনে কিন্তু কোনো দিন উল্লেখ নেই যে কোন দিনে আমাদের আদরিণী গল্পটা শুরু হচ্ছে, কিন্তু আমাদের এখান থেকে বুঝে নিতে হবে যে এর আগের দিন অর্থাৎ প্রথম যে গল্পটা শুরু হয়েছে সেই দিন শনিবার ছিল। যদি তোমাদের বোর্ড খুব ডিফিকাল্ট প্রশ্ন করে তাহলে এইরকম প্রশ্ন দিয়ে দিতে পারে যে আদরিণী গল্পটা কোন দিন শুরু হয়েছে, শনিবার, রবিবার, সোমবার না মঙ্গলবার। যারা টেক্সট খুঁটিয়ে পড়বে না, বুঝে পড়বে না, তারা কখনোই উত্তর দিতে পারবে না। তো আমি বলে রাখছি যে গল্পটা শুরু হয়েছে শনিবার। বলছে এই দিন প্রভাতে আহ্নিক পুজো, আহ্নিক হচ্ছে প্রতিদিন যেটুকু ধর্মকর্ম করেন, এই ধর্মকর্ম পুজোটাই হচ্ছে আহ্নিক পুজো। বলছে এই দিন সকালবেলা আহ্নিক পুজোটা মুখুজ্জেমশাই একটু ঘটা করিয়াই করিতেন। বলছে বেলা 9টার সময় পূজা সমাপন করিয়া জলযোগান্তে বৈঠকখানায় আসিয়া বসিলেন। অর্থাৎ এই টার্মগুলো একটু, এই সময়গুলো একটু মনে রাখবে। কখন তিনি পূজা সমাপন করে জলযোগান্তে বৈঠকখানায় আসিয়া বসিলেন? 9টার সময়। আবার এরকমও মানে এমসিকিউ, মানে প্রত্যেকটা লাইন থেকে ঘুরিয়ে প্রশ্ন অনেক হতে পারে। আবার এরকমও প্রশ্ন হতে পারে যে বেলা 9টার সময় পূজা সমাপন করিয়া কোথায় এসে তিনি বসলেন? বৈঠকখানায় এসে বসলেন। এরকম বিভিন্ন ধরনের প্রশ্ন হতে পারে। তো আমি বলবো প্রত্যেকটা স্টুডেন্টকে আমার একটা রিকোয়েস্ট যে তোমরা যেন টেক্সটটা খুঁটিয়ে খুব ভালো করে মনোযোগ সহকারে পড়ো। এই টেক্সটটা যদি তোমরা বারবার পড়ো তাহলে তোমাদের কোনো সাজেশনের প্রয়োজন হবে না আমি মনে করি। আর টেক্সটের কোনো অর্থাৎ বইয়ের কোনো বিকল্প নাই। অর্থাৎ তোমরা বইকে ভালো করে পড়ার চেষ্টা করো, বইকে আয়ত্ত করার চেষ্টা করো, কখনো সাজেশনের পিছনে দৌড়াবে না। চলো, যে অনেকগুলি মক্কেল উপস্থিত ছিল। মক্কেল মিন্স হচ্ছে যারা কেস টেস নিয়ে আসে, তাদের সহিত কথাবার্তা কহিতে লাগলেন। অর্থাৎ সেই মক্কেলদের সঙ্গে জয়রাম মুখুজ্জে মহাশয় তিনি কথা বলছিলেন। হঠাৎ সেই হাতির কথা মনে পড়িয়া গেল। তখন সেই কাগজ কলম লইয়া চশমাটি পরাইয়া এবার একটা চিঠি লিখতে হবে। যেহেতু চিঠিটা এখানে শুরু হচ্ছে, তো আমরা যখন কিছু কাউকে চিঠি লিখি প্রথমে তাকে কি করি, কিছু সম্বোধন করে তাকে কিছু কথা বলি। হ্যাঁ, আমরা যেমন বলে থাকি শ্রীযুক্ত, মহাশয়, বা হ্যাঁ আমরা জানি মেয়ে হলে মহাশয় আছে, যাই হোক না কেন আমরা যে এরকম একটা কথা বলি। তো ইনিও প্রথম যখন চিঠিটা শুরু করছেন এইভাবে ঠিক চিঠিটা শুরু হচ্ছে। প্রবল প্রতাপান্বিত, অর্থাৎ মানে প্রবল শক্তিশালী, ভীষণ শক্তিশালী। বলছে প্রবল প্রতাপান্বিত শ্রী শ্রী মনমোহরা শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুর আশ্রিতজন প্রতিপালকেশু, এই বলিয়া তিনি পাঠ লিখিয়া 2-3 দিনের জন্য একটি সুশীল ও সুবোধ হস্তি প্রার্থনা করিয়া পত্র লিখিলেন। অর্থাৎ সুশীল সুবোধ মিন্স হচ্ছে মানে খুব একটু মানে আমাদের বাংলা ভাষায় বলতে গেলে একটু হট্টাগট্টা হাতি টাইপের, এরকম হাতি তিনি চাইছেন। পূর্বেও আবশ্যক হইলেও তিনি কতবার এইরূপ মহারাজের হস্তি আনাইয়া লইয়াছেন। এ থেকে বোঝা যাচ্ছে তিনি পূর্বেও অনেকবার তিনি মহারাজের কাছ থেকে হাতি এনেছেন। তাই তিনি এবারও খুব আশায় আর কি চিঠিটা দিচ্ছে। কিন্তু এরপরে আমরা পাবো যে খুব করুণ একটা দৃশ্য। বলছে একজন ভিত্রকে ডাকিয়া পত্রখানি লইয়া যাইতে আজ্ঞা দিল। অর্থাৎ একটা চাকরকে তিনি ডাকলেন, ডেকে সেই চিঠিটা দিয়ে মানে অর্থাৎ যেখানে চিঠিটা দেওয়ার কথা সেই মহারাজের কাছে যেতে বললেন তাকে। তারপর মোক্তার মহাশয় আবার মক্কেলগণের সহিত কথোপকথনে প্রবৃত্ত হইলেন। অর্থাৎ আমরা আগে দেখেছি তিনি যখন পূজা সমাপন করে যখন বৈঠকখানায় আসেন সেখানে অনেকগুলি মক্কেল ছিল।
আবারও বলছি, মক্কেল হচ্ছে যারা কেস টেস নিয়ে আসে, তাদের সঙ্গে যখন কথাবার্তা বলছিলেন, বলতে বলতে হঠাৎ সেই হাতির কথা মনে পড়িয়ে যায় যে আগের দিন আমরা দেখেছি দুইটা ক্যারেক্টারকে, যে দুইটা ক্যারেক্টার হচ্ছে মানে একজন নগেন্দ্রবাবু ছিল আর একটা হচ্ছে কুঞ্জবিহারী বাবু। এনারা দুইজন এসেছিলেন মুখুজ্জে মহাশয়ের কাছে যে নিমন্ত্রণে তারা কিভাবে যাবে তারা খুঁজে পাচ্ছে না, তাই এনার কাছে অনুরোধ করেছে যদি একটা হাতি টাতির ব্যবস্থা করেন। তাই তিনি সেই কথাটা মনে পড়ে গেছে, তাই তিনি যখন চিঠি লিখলেন, চিঠিটা দেওয়ার পর আবারও তিনি ওই মক্কেলদের সঙ্গে কথোপকথনে লিপ্ত হয়ে পড়লেন। আবার এইখানে জয়রাম মুখার্জির একটু ইন্ট্রো দিচ্ছে, এগুলো ভালো করে মনে রাখবে, প্রত্যেকটা টার্মই তোমাদের মনে রাখতে হবে আর কি। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন 50 পার হইয়াছে। কত পার হইয়াছে? 50। মানুষটি লম্বা ছাদের, রংটি আর একটু পরিষ্কার হইলে গৌরবর্ণ বলা যাইতে পারিত, অর্থাৎ একটু ফর্সা বলা যেতে পারিত। গোফগুলি মোটা মোটা কাঁচা পাকায় মিশ্রিত, মাথার সম্মুখভাবে টাক আছে, চক্ষু দুইটি বড় বড় এবং ভাসা ভাসা। তাহার হৃদয়ের কমলতা যেন হৃদয় ছাপাইয়া এই চক্ষু দিয়া উছলাইয়া পড়িতেছে। অর্থাৎ একটা মানুষের চাউনি, একটা মানুষের চোখ মুখ দেখে বোঝা যায় মানুষটা কি ধরনের মানুষ, মানুষটা কি স্বভাবের মানুষ, মানুষটা কি চাইছে, তার কিন্তু মুখে ফুটে ওঠে। সেজন্যই বলছে যে তিনি খুব অত্যন্ত মানে খুব কোমল, খুব নরম একটা ব্যক্তি ছিলেন। বলছে ইহার আদিবাস যশোর জেলায়, অর্থাৎ যশোরটা যেটা বর্তমানে এখন বাংলাদেশে অবস্থিত। বলছে এখানে যখন প্রথম মুক্তারি করিতে আসেন তখন এইদিকে রেল খোলা নাই। যখন তিনি প্রথমবার আসেন, প্রথম মুক্তারি করিতে আসেন, তখন এইদিকে কিন্তু রেলপথ খোলা ছিল না। তাহলে তিনি কিভাবে এসছেন সেটাও বলে দিয়েছে। পদ্মা পার হইয়া কতক নৌকাপথে, কতক গরুর গাড়িতে, কতক পদব্রজে আসিতে হইয়াছিল। অর্থাৎ মানে পদ্মা নৌকা করে আসতে হয়েছে, তারপর কিছুটা পথ আবার গরুর গাড়িতে আসতে হয়েছে, আবার কিছুটা পথ তিনি পদব্রজে অর্থাৎ পায়ে হেঁটে এসেছেন। বলছে সঙ্গে কেবলমাত্র একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি ছিল, সহায় সম্পত্তি আর কিছু ছিল না। তাহলে তখন যখন তিনি এখানে আসেন তখন সহায় সম্পত্তি কিন্তু তানার অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায়ের কিছুই ছিল না। কী ছিল? মাত্র একটি ক্যাম্বিসের ব্যাগ আর একটি পিতলের ঘটি ছাড়া আর কিছুই ছিল না। এবার বলছে মাসিক 13 শিকায় একটি বাসা ভাড়া লইয়া নিজ হাতে রাঁধিয়া খাইয়া মুক্তারি ব্যবসা আরম্ভ করিয়া দেন। অর্থাৎ তিনি মাসিক 13 শিকায় তিনি একটা বাসা ভাড়া নিয়ে নিজে হাতে রান্না করে খেয়ে তিনি মুক্তারি ব্যবসাটা আরম্ভ করে দেন, অর্থাৎ শুরু করে দেন। এখন সেই জয়রাম মুখোপাধ্যায় পাকা দালান কোঠা করিয়াছেন, বাগান করিয়াছেন, পুকুর কিনিয়াছেন, অনেকগুলি কোম্পানির কাগজও কিনিয়াছেন। অর্থাৎ এটা কিন্তু এই আগের কথা বলল যে যখন তিনি আসেন, যখন মাসিক 13 শিকায় বাসা ভাড়া লইয়া নিজ হাতে রাঁধিয়া খাইয়া মুক্তারি ব্যবসা আরম্ভ করেন, এটা কিন্তু যখন তিনি প্রথম এখানে আসেন তখনকার কথাটা বলছে। কিন্তু এখন কি? এখন তার কিন্তু কোনো কষ্ট নাই, কারণ এখন সেই জয়রাম মুখোপাধ্যায় এখন পাকা দালান কোঠা করিয়াছেন, পুকুর কিনিয়াছেন, হ্যাঁ বাগান করিয়াছেন, অনেকগুলি কোম্পানির কাগজও কিনিয়াছেন। তো তোমাদের এই টার্মগুলো তোমরা বইয়েতে যেরকম আছে অবশ্যই তোমরা পরস্পর কিন্তু দেখে রাখবে। তোমাদের পরস্পর সাজানোও দিতে পারে, একটা লাইন তুলে দেবে যে পরস্পর ক্রম অনুযায়ী সাজাও। তো খুব এমসিকিউ যতটা সহজ মনে হয় ততটাই কিন্তু ডিফিকাল্ট। খুব ভালো করে না পড়লে, খুব মনোযোগ সহকারে ক্লাসগুলো না করলে তাহলে অ্যাটেন্ড করা খুবই মুশকিল হয়ে যাবে। আমি আবারও বলবো, তোমরা ক্লাসটা বারবার দেখবে, বারবার করবে। যেখানে বুঝতে পারবে না অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আমি যথাযথ তোমাদের বোঝানোর চেষ্টা করব। বলছে যে সময়ের কথা বলিতেছি তখন এই জেলায় ইংরেজিওয়ালা মুক্তারের আবির্ভাব হয়েছে বটে, কিন্তু জয়রাম মুখার্জিকে তাহারা কেউ হটাইতে পারে না। তখন ইনি এ জেলার প্রধান মুক্তার বলিয়াই গণ্য। অর্থাৎ যে সময়ের কথা হচ্ছে সেই সময় ইংরেজিওয়ালা মুক্তারের আবির্ভাব হয়েছে, কিন্তু এখানে আমাদের মনে রাখতে হবে আমাদের জয়রাম মুখার্জি কিন্তু তিনি ইংরেজি জানতেন না।
তাহলে ইংরাজিওয়ালা মুক্তারের যখন আবির্ভাব হয়েছে, তারপরেও জয়রাম মুখার্জিকে তারা কেউ কিন্তু হটাইতে পারে না, অর্থাৎ তিনি প্রধান মুক্তার বলিয়াই গণ্য ছিলেন। বলছে, মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কমল ও স্নেহপ্রবল হইলেও মেজাজটা কিছুটা রুক্ষ। আমরা প্রত্যেকেই দেখেছি যে যারা একটু নরম স্বভাবের মানুষ হয়, ঠিক আছে, তাদের মেজাজটা একটু রুক্ষ অর্থাৎ খিটখিটেই হয়। বলছে, যৌবনকালে ইনি রীতিমতো বদরাগী ছিলেন, এখন রক্ত অনেকটা ঠান্ডা হইয়া আসিয়াছে। অর্থাৎ রক্ত ঠান্ডা মানে সেরকম রক্ত ঠান্ডা নয়, এখানে এটা বোঝাতে চাইছে যে যৌবনকালে তিনি যখন বদরাগী ছিলেন, খুব একটু বদরাগী ছিলেন, কিন্তু যখন আস্তে আস্তে বৃদ্ধার দিকে এগুচ্ছে, আমরা দেখেছি মানে একটু আগে আমরা পড়লাম তার বয়স এখন 50 পার হয়ে গিয়েছে, অর্থাৎ 50 পার হয়ে গিয়েছে। যখন তিনি বৃদ্ধার দিকে যাচ্ছেন, কিন্তু আস্তে আস্তে তার রাগটা কিন্তু কমে যাচ্ছে, সেই জন্যই বলছে তার রক্ত অনেকটা ঠান্ডা হইয়া আসিয়াছে। বলছে, সেকালে হাকিম কাদের বলা হয় আমরা জানি, যাকে আমরা জজ বলি সেটাই হচ্ছে হাকিম। একটু অবিচার অত্যাচার করিলে মুখুজ্জে মহাশয় রাগিয়া চেঁচাইয়া অনর্থপাত করিয়া তুলিতেন, অর্থাৎ তিনি কাউকেই মনে হয় ছাড়তেন না। একদিন এজলাস মিন্স হচ্ছে বিচারালয় বা আদালতকে এজলাস বলা হয়। এক ডেপুটি কাদের বলা হয়? হাকিমের অবর্তমানে হাকিমের কাজগুলো যিনি করেন তিনিই হচ্ছে ডেপুটি। অর্থাৎ একটা স্কুলে মানে স্কুলের প্রত্যেকটা স্কুলে একটা করে কি থাকে, হেডমাস্টার থাকে বা হেডমিস্ট্রেস, যাই থাকুক না কেন একজন হেড থাকে। সেই হেডমাস্টার যদি না থাকে, তানার পরিবর্তে কে থাকে আমরা জানি, টিআইসি, টিচার ইনচার্জ থাকে, তিনি তানার কাজগুলি সব করে। এরকমই যখন মানে হাকিম থাকে না, ওই হাকিমের অবর্তমানে সেই হাকিমের কাজগুলি যিনি করেন তিনিই হচ্ছে ডেপুটি। বলছে, একদিন এজলাসে এক ডেপুটির সহিত ইহার বিচক্ষণ বচসা হইয়া যায়। বিকালে বাড়ি আসিয়া দেখিলেন তাহার মঙ্গলা গায়ে একটি এঁড়ে বাছুর প্রসব করিয়াছেন। অর্থাৎ তাহার সঙ্গে একটুখানি মানে একটু কথা কাটাকাটি হয়। তারপর তিনি বিকালে যখন বাড়ি আসেন, তাহার মঙ্গলা গায়ে ছিল একটা, সে এঁড়ে বাছুর প্রসব করে অর্থাৎ জন্ম দেয়। তখন আদর করিয়া উক্ত ডেপুটি বাবুর নামে বাছুরটির নামকরণ করেন। তাহলে সেই বাছুরটার কিন্তু ডেপুটি বাবুর যে নামটা ছিল তার নাম অনুসারে নামকরণ করে দেন। ডেপুটি বাবু লোক পরস্পরায় ক্রমে এ কথা শুনিয়াছেন। তাহলে ডেপুটি বাবুর কানে কিন্তু এই কথাটা পৌঁছে গেছে, এবং বলা বাহুল্য নিতান্ত তিনি প্রীতি লাভ করেন না। অর্থাৎ প্রীতি লাভ করেন না মানে কি, তিনি আনন্দ পান না। আর একবার এক ডেপুটির সম্মুখে মুখুজ্জে মহাশয় আইনের তর্ক করিছিলেন, কিন্তু হাকিম কিছুতে ইহার কথায় সায় দিতেছিলেন না। অর্থাৎ হাকিমও সেখানে ছিল, আর ডেপুটির সঙ্গে তানার তর্ক হয়, কিন্তু হাকিম কিন্তু মুখুজ্জে মহাশয়ের কথায় সায় দেন নাই। অবশেষে রাগের মাথায় জয়রাম বলে বসলেন। কি বলে বসলেন? বলছে, আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের তাও দেখছি নাই। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে কি হয়ে গেল, সেই দিন আদালত এই অবমাননা করার জন্য মুখতার মহাশয়ের 5 টাকা জরিমানা হয়ে গেছিল। তাহলে এই কথাটা বলার জন্য, কোন কথাটা যে বলছে মানে তিনি রাগের মাথায় বলে দিয়েছে যে আমার স্ত্রীর যতটুকু জ্ঞান আছে আইনের সম্বন্ধে হুজুর অর্থাৎ মানে মেন যে হাকিম আমরা যাকে জজ বলে থাকি, বলছে হাকিমের তাও দেখছি নয়। তো এই কথা বলেছে বলে তানার 5 টাকা জরিমানা করে দেয়। বলছে, এই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্ট অবধি লড়েছেন। অর্থাৎ এই কেসটার বিরুদ্ধে তিনি হাইকোর্ট পর্যন্ত লড়েছেন। সর্বশুদ্ধ 1700 টাকা ব্যয় করিয়ে এই 5 টাকা জরিমানার হুকুম রহিত করিয়াছেন। অর্থাৎ এখান থেকে বোঝা যাচ্ছে তিনি কতটা আত্মসম্মানবোধ একটা ব্যক্তি ছিলেন। 5 টাকার হুকুমকে রহিত করা মানে কি, মানে থামানোর জন্য, ঠিক আছে, তিনি 1700 টাকা পর্যন্ত ব্যয় করেছেন। ব্যয় করে কিন্তু তিনি অবশ্যই থামাতে পেরেছেন। অবশ্যই যেটা ঠিক সেটা তো বলতেই হবে। অর্থাৎ ওনার হয়তো সেখানে কোনো ভুল ছিল না, হতে পারে, এসব আমি কিছু জানি না বাবা। দেখো তারপর, মুখোপাধ্যায় যেমন অনেক টাকা উপার্জন করিতেন তেমনি তাহার ব্যয়ও যথেষ্ট ছিল।
তিনি অকাতরে অন্নদান করিতেন, অর্থাৎ তিনি অনেক মানে যাদের অন্ন জোটে না, পেটে ভাত জোটে না, তাদেরকে কিন্তু অন্ন খাবার দিতেন। অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকের মোকদ্দমায় তিনি বিনা ফিসে, অর্থাৎ অনেক সময় তিনি নিজের পকেট থেকে টাকা দিয়ে তাদেরকে সাহায্য করেছেন, সেই কথাই বলছে। অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকের মোকদ্দমায় তিনি কত সময় বিনা ফিসে, এমনকি নিজে অর্থব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়েছেন। এবার বলছে প্রতি রবিবার, অর্থাৎ রবিবার দিনই চলছে, অর্থাৎ সকালের ঘটনা ছিল, এখন হচ্ছে অপরাহ্ন, অর্থাৎ আমরা ছোটোবেলায় পড়েছি অপরাহ্ন মানে হচ্ছে বিকালকে বলা হয়। বলছে প্রতি রবিবার অপরাহ্নকালে পাড়ার যুবক বৃদ্ধগণ মুক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাস পাশা খেলিয়া থাকেন। মনে রাখবে যে প্রতি রবিবার কিন্তু বিকালে মুক্তার মহাশয়ের বৈঠকখানায়, কোথায়? বৈঠকখানায় সমবেত হইয়া তাস পাশা খেলিয়া থাকেন। অদ্য মানে হচ্ছে আজকেও সেই রূপ অনেকেই আগমন করিয়াছেন। পূর্বোক্ত ডাক্তারবাবু ও উকিলবাবু আছেন। হাতিকে বাঁধিবার জন্য বাগানে খানিকটা স্থান পরিষ্কৃত করা হয়েছে, অর্থাৎ জানে যে সন্ধ্যা নাগাদ হাতি এসে যাবে, কারণ সকালে চিঠি দিয়ে দিয়েছে, তার জন্য এবার হাতিকে যেহেতু রাখতে হবে, তার জন্য বাগানে কিছুটা জায়গা পরিষ্কার করা হচ্ছে। হাতি রাত্রে খাইবে বলে বড় বড় পাতা শুদ্ধ কয়েকটা কলা গাছ ও অন্যান্য বৃক্ষের ডাল কাটাইয়া রাখা হইতেছে, অর্থাৎ হাতি কি খাবে সেই জন্য একটা ব্যবস্থা করছে। মুক্তার মশাই সেই সমস্ত তদারকি করিছেন। আর মাঝে মাঝে বৈঠকখানায় আসিয়া কোনো ব্রাহ্মণের হাত হইতে হুকাটি লইয়া দাঁড়াইয়া দুই চারি টান দিয়া আবারও বাহির হইয়া যাইতেছেন, অর্থাৎ তিনি সেই সমস্ত তদারকি করছেন। আর মাঝে মাঝে তিনি বৈঠকখানায় আসছেন। একটা ব্রাহ্মণ ছিল, কোনো একটা ব্রাহ্মণ, সেই ব্রাহ্মণের হাত হইতে হুকা একটা নেশাগ্রস্ত জিনিস, সেই হুকাটি নিয়ে দুই চারি টান দিয়ে আবার চলে যাচ্ছে। এটা একটা নেশার জিনিস, বিড়ি সিগারেট যেমন একটা নেশা নয়, এটাও একটা খুব নেশা জাতীয় একটা জিনিস। বলছে সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া পাশা খেলা দেখিতেছিলেন, অর্থাৎ সন্ধ্যা হব তার কিছু পূর্বে তিনি পাশা খেলা দেখছেন। এমন সময় সেই পত্রবাহক ভিত্র ফিরিয়া আসিয়া বলিল, হাতি পাওয়া গেল না। অর্থাৎ যেই চাকরটাকে চিঠিটা দিয়েছিল সেই চাকরটা ফিরে এসে কি বলছে যে হাতি পাওয়া গেল না। কুঞ্জবাবু নিরাশ হইয়া বলিয়া উঠিলেন, পাওয়া গেল না? নগেন্দ্রবাবু বলিলেন, তাই তো, সব মাটি। অর্থাৎ এই টার্মগুলো একটু মনে রাখবে, কে কি বলছে। এখানে তোমাদের আমি আগেও বলেছি যে এরকম প্রশ্ন দিয়ে দিতে পারে, পাওয়া গেল না, উক্ত কথাটি কে বলেছে? কথাটা বলেছে কুঞ্জবাবু। আর তাই তো, সব মাটি, এই কথাটা বলেছে নগেন্দ্রবাবু। বলছে মুক্তার মহাশয় বলিলেন। এবার মুক্তার মহাশয় কি বলছেন? কেন রে, হাতি পাওয়া গেল না কেন? চিঠির জবাব এনেছিস? তিনি জিজ্ঞাসা করছে, হাতি কেন পাওয়া গেল না? আমরা যখন চিঠিতে কিছু লিখি, অর্থাৎ চিঠির জবাব তো আমরা জানি চিঠিতেই দেওয়া হয়, তা ওই জন্য বলছে চিঠির জবাব এনেছিস? ভিত্র বলিল, আগে না। ভিত্রটি অর্থাৎ চাকরটা বলছে, না, দেওয়ানজিকে গিয়ে চিঠিটা দিলাম। অর্থাৎ দেওয়ানজি হচ্ছে, আমরা যখন কোনো মহারাজের কাছে যেতে চাই, সরাসরি কি মহারাজের কাছে যেতে পারি? না, সরাসরি মহারাজের কাছে যেতে পারি না। তো মহারাজের কাছে যিনি আদান প্রদান করিয়ে দেন, তানাকেই বলা হচ্ছে দেওয়ানজি। অর্থাৎ সেই দেওয়ানজিকে গিয়ে চিঠিটা দিয়েছেন। তিনি চিঠিটা নিয়ে মহারাজের কাছে গেলেন। খানিক বাদে ফিরে এসে বললেন, বিয়ের নিমন্ত্রণ হয়েছে, তার জন্য হাতি কেন? গরুর গাড়িতে আসতে বলো। অর্থাৎ এই জবাবটা তিনি দিয়ে দিলেন যে বিয়ের নিমন্ত্রণ করেছি, তার জন্য হাতি কেন? হাতির লাগবে কেন? গরুর গাড়িতে আসতে বলো। এবার এই কথা শুনিবা মাত্র, এবার মুখুজ্জে মহাশয়ের আমরা রিয়াক্টটা দেখব। বলছে এই কথা শুনিবা মাত্র জয়রাম ক্ষোভে লজ্জায় রোষে যেন একেবারে ক্ষিপ্তপ্রায় হইয়া ওঠে। অর্থাৎ তিনি ক্ষোভে লজ্জায় রোষে একেবারে ক্ষিপ্তপ্রায় হয়ে যাচ্ছে। তাহার হাত পা ঠক ঠক করিয়া কাঁপিতে লাগিল, তার হাত পা এবার কাঁপতে শুরু করে দিয়েছে। দুই চক্ষু দিয়া রক্ত ফাটিয়া পড়িতে লাগলো। অর্থাৎ সত্যিকারের কি দুই চোখ দিয়ে রক্ত ফেটে পড়ছে? না, অর্থাৎ তার চোখগুলো লাল রক্তের মতো হয়ে যাচ্ছে, দেখে মনে হচ্ছে যে রক্ত ফেটে পড়বে এবার, এরকম একটা। বলছে মুখমণ্ডলের শিরা উপশিরাগুলো স্ফীত হইয়া উঠে, মুখমণ্ডলের শিরা উপশিরাগুলো ফুলে উঠেছে। কম্পিত স্বরে ঘাড় বাঁকাইয়া বারংবার বলিতে লাগিল, হাতি দিল না,
হাতি দিলে না, মানে তিনি খুব মানে কম্পিত স্বরে এবার বলছে বারবার ঘাটটা বাঁকিয়ে যে হাতি দিলে না, হাতি দিল না। বলছে সমবেত ভদ্রলোক ক্রিয়া বন্ধ করিয়া হাত গুটাইয়া বসিলেন। কেহ কেহ বলিলেন, তার আর কি করবেন মুখুজ্জে মশাই, পরের জিনিস জোর তো নয়। অর্থাৎ যখন তানারা, আমরা দেখেছি তানারা কি করছিলেন, তানারা তাসপাশা খেলছিলেন, অনেকজন ছিল। ওই ভদ্রলোক তখন খেলা বন্ধ করে তার মধ্যে কেউ কেউ বলেন যে কি করবেন মুখুজ্জে মশাই, পরের জিনিস তো বেশি তো জোর দেওয়া যায় না। একখানা ভালো দেখে গরুর গাড়ি ভাড়া করে নিয়ে রাত্রি 10টা-11টার সময় বেরিয়ে পড়ুন। কখন বেরোতে বলছে? রাত্রি 10টা-11টার সময়, মনে রাখবে অবশ্যই সময়গুলো। ঠিক সময় পৌঁছে যাবেন। ওই ইমামউদ্দিন শেখ একজোড়া নতুন বলদ কিনেছে, খুব দ্রুত যায়। অর্থাৎ এখানে এই টার্মটাও মনে রাখবে বিশেষ করে, বলছে ইমামউদ্দিন শেখ। এখানে আমরা একজনের নাম পেলাম যে ইমামউদ্দিন শেখ একজোড়া বলদ কিনেছে, হ্যাঁ, খুব দ্রুত যায়। জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বলিলেন, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না। যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এ বিবাহে আমার যাওয়া হবে না। অর্থাৎ তিনি মানে যিনি কথাটা বলেছেন, অর্থাৎ তার দিকে মানে না তাকিয়ে তিনি মানে বলছেন যে গরুর গাড়িতে চড়ে আমি যাব না, হাতি চড়ে যেতে পারলে যাব, না হলে আমি এই বিবাহে যাব না। অর্থাৎ তিনি জেদ করে বসলেন। আজকের ক্লাসটা এই পর্যন্তই, দেখা হবে পরের ক্লাসে। ভিডিওটা ক্লাসটা ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলো না। আর যদি তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, আমি সেটার যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ভালো থেকো, বেস্ট অফ লাক।